অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গুড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 হারালো মেসিরা চোখ ধাঁধানো গোলে ম্যাচের আলভারেস। প্রত্যেকবার হার্ট অ্যাটাকের ফিলিংস পাইলেও আমরা জিতে যাবো, এটা আমরা জানি। আমরা সকাল 5টার সময় উঠে বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে খেলা দেখতে আসছি। আমাদের আশা ছিল যে মেসির একটা গোল থাকবে এই ম্যাচে। আর্জেন্টিনা খেলায় ওয়ার্ল্ড কাপে মানে আমাদেরকে আসলে সন্তুষ্ট দিতে পারতেছে না, যেটা আমরা 22 সালে দেখতে পাইছি। টেমসের তীরে ডুবলো ভাইকিংস তরি, বেলিংহাম ম্যাজিকে হল্যান্ডের স্বপ্নভঙ্গ, কোয়ার্টারে নরওয়েকে কাঁদালো ইংল্যান্ড। প্রথমবারের মতো সেমির মঞ্চে লড়বে র্যাঙ্কিংয়ের টপ 4 টিম। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। শুরুতে ফিফা বিশ্বকাপের খবর। অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গুড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমির মঞ্চে মেসিরা। অ্যাম্বোলোর লাল কার্ডে কপাল পড়ল সুইসদের, শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আটকে রাখতে পারেনি জাকার দল। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ম্যাকালিস্টার, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেস। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের ম্যাচ রিপোর্ট। মাঠে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দেশটির 89 বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার অ্যান্তোনিও রাত্তিন। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই হাতে কালো ব্যাজ পরে টিম আলবিসেলেস্তে। শীর্ষ 4 নিশ্চিত করার ম্যাচে আগের একাদশেই আস্থা রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। ইজিপ্ট ম্যাচে আগে পিছিয়ে পড়া আর্জেন্টিনা এদিন শুরু থেকেই মরিয়া লিড পেতে। সে অপেক্ষা ম্যাকালিস্টার ঘোচান মাত্র 11 মিনিটে। লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে কোবেলকে বোকা বানান লিভারপুল ম্যান। এরপর আর্জেন্টিনার খেলা শুধুই বিরক্তি উপহার দিয়েছে। পক্ষান্তরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। 31 মিনিটে সমতার খুব কাছেও চলে গিয়েছিল মুরাত ইয়াকিনের শিষ্যরা। সে যাত্রায় আলবিসেলেস্তেদের রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ। রাইট ব্যাক পজিশনে এদিন বেশ নড়বড়ে দেখা গেছে স্ক্যালোনি শিষ্যদের। নাওয়েল মলিনা প্রায়ই হারিয়েছেন তার পজিশন, যার সুযোগ নিয়ে আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলে সুইসরা। 65 মিনিটে কোন রকমে দলকে রক্ষা করেন এমি, তবে আর বাঁচাতে পারেননি 67 মিনিটে। নরওয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সমতায় ফিরে যেন আরো উজ্জীবিত হয়ে ওঠে মুরাত ইয়াকিন বাহিনী, কিন্তু তারা ব্যাকফুটে চলে যায় 72 মিনিটে এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। তবে সুইজারল্যান্ডের 10 জনের দল পেয়েও তার সুযোগ নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। যোগ করার সময় লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত একটা প্রচেষ্টা নষ্ট করে দেন কোবেল, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে অবশ্য 10 জনের সুইজারল্যান্ডকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রতিপক্ষের উপর বেশ চাপ তৈরি করলেও বাধাপ্রাপ্ত হচ্ছিল সুইস ডিফেন্স দেয়ালে। অবশেষে 112 মিনিটে হুলিয়ান আলভারেজ ম্যাজিক তার অসাধারণ ফিনিশিং এ আবারও লিডে স্ক্যালোনি বাহিনী। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড, যার ফলে প্রতিপক্ষের রক্ষণ ভাগে বেশ স্পেস পায় আর্জেন্টিনা। যে সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এক্সট্রা টাইমে যোগ করার সময় থিয়াগো আলমাদার শট সুইস গোলির প্রথম প্রচেষ্টায় প্রতিহত করলেও বল চলে যায় লাউতারো মার্তিনেজের কাছে। তার ক্লিয়ার ফিনিশিং এ 3-1 ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দর্শক, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচ নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আছেন সহকর্মী ফাহিম ইসলাম। ফাহিম, স্বাগত জানাচ্ছি আপনাকে। একটা দুর্দান্ত ম্যাচ কি বলতে পারি আমরা, আর্জেন্টিনা এবং কি সুইজারল্যান্ডের ম্যাচ? আর্জেন্টিনা আসলে নকআউট পর্বের প্রতিটি ম্যাচে আর্জেন্টিনার সমর্থকদের জন্য আসলে হার্ট অ্যাটাকের যে বিষয়টা সেটা বলা যায় যে দুর্দান্ত ভাবে আসলে তারা হার্ট অ্যাটাক দিচ্ছে আসলে প্রতিটা ম্যাচ ক্লোজ টু ক্লোজ। যদিও আজকে স্কোরটা যদি আপনাকে শুরুতে বলছে না যে ম্যাচটা ক্লোজ হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন দুইটা গোলে কিন্তু অতিরিক্ত সময় এসেছে। স্কোরটা কিন্তু একদম 90 মিনিটে কিন্তু ক্লোজে ছিল এবং কি আর্জেন্টিনা অনেকাংশে ম্যাচে যতক্ষণ পর্যন্ত না যে একটা হলুদ কার্ড বা একটা রেড কার্ডের একটা ইনসিডেন্ট ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা ম্যাচে ওইভাবে ডোমিনেট করতে পারেনি, আসলে ম্যাচে ছিল না। যারা আসলে মানে অ্যান্টি আর্জেন্টিনা তাদের জন্যও তো আসলে হার্ট অ্যাটাক। প্রতি ম্যাচে ম্যাচে আসলে জার্সি পাল্টাতে হচ্ছে, দল পাল্টাতে হচ্ছে আর্জেন্টিনার বিরুদ্ধে যাওয়ার জন্য। না আসলে আর্জেন্টিনা যেভাবে আসলে এই আসলে ফর্মে আছে তার বলতে হয় তাদের লাকটাও কিন্তু ফেভার করছে। আসলে অ্যান্টি আর্জেন্টিনা বা যারা আছেন তারা কিন্তু তো চাইবেনই আসলে আর্জেন্টিনা, যেহেতু তাদের দল যেহেতু টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তারাও চাইবে আর্জেন্টিনা ছিটকে যাক।
বা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু লাকটা ফেভার করছে শেষ পর্যন্ত, এবং লিওনেল মেসিও কিন্তু আসলে প্রতিটা ম্যাচে অবদান রাখছেন, আজকেও অবদান রেখেছেন, একটা অ্যাসিস্ট করেছেন, যদিও গোল পাননি, তার যে একটা স্টেক ছিল লম্বা একটা রানের স্টেক বা গোল পাওয়ার স্টেক, সেটা কিন্তু নয়টা সেই স্টেকটা কিন্তু ভেঙে গেল। আপনি তো আসলে মানে ব্রাজিল পর্তুগাল সমর্থক, একটা না একটা কিছু খুঁজতে হয় আর্জেন্টিনার ম্যাচের পরে। ইংল্যান্ডের জার্সি পরেছেন ঠিক আছে, হয়তো বা ইংল্যান্ডকে কুফা লাগিয়েছেন কিনা সেটা নিয়ে আমার ডাউট আছে এখন। ইংল্যান্ড আসলে আমি আপনাকে বলতে চাই, আর্জেন্টিনা থেকে কিন্তু ইংল্যান্ড এই টুর্নামেন্টে যদি বেটার ফুটবলের কথা যদি বলি, তাহলে কিন্তু ইংল্যান্ড আর্জেন্টিনা থেকে বেটার ফুটবল কিন্তু এই টুর্নামেন্টে খেলছে, এবং কি আর্জেন্টিনা প্রতিটি ম্যাচে কিন্তু আগেও বলেছি ক্লোজ এবং কি ভাগ্য তাদের একটা হচ্ছে, এবং কি অন্যান্য যারা হচ্ছে যে সমর্থক যারা আছেন, যারা আসলে ফুটবল দেখেন, তারা বলছেন যে আসলে আর্জেন্টিনা সুবিধা প্রাপ্ত হচ্ছেন, এবং কি এটা নিয়ে আমরা মিশরের ম্যাচেও দেখেছি যে অনেক আলোচনা হয়েছে। এটা নিয়ে আসলে বলছিলাম যে আসলে আপনি যেহেতু মানে অ্যান্টি আর্জেন্টিনা, তখন আপনারও আসলে খুঁজতে হয় কি বলা যায় আর্জেন্টিনা জেতার পরে। আজকের ম্যাচে একটা মানে রেড কার্ড হয়েছে, যদি একটু দেখি আসলে এখানে কিন্তু আসলে সুইজারল্যান্ড ম্যাচটা কিন্তু এখানে হেরে যায়। এই কার্ডটা নিয়ে আসলে কনফিউশন আছে কি, আসলে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছে এখন, আপনার কাছে কি মনে হয়? কার্ডটা নিয়ে একটু কনফিউশন অবশ্যই আছে, সবার মধ্যে আছে যে কেন এটা ওভারটার্ন হয়ে কেন ইয়েলো কার্ডটা কেন ব্রেল অ্যাম্বুলোকে দেখানো হলো, যেখানে পারদেস প্রথমে ইয়েলো কার্ডটা দেখেছেন, সেখানে আসলে প্লেয়ার এখানে দেখা যায় যে যখন ভিআরে যখন রেফারিকে চেক করতে বলো, তখন ক্লিয়ার দেখা যায় যে ব্রেল অ্যাম্ব্রোলো যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে ডাইভ দিয়েছেন ইচ্ছাকৃতভাবে। সেখানে আসলে যে রেফারির সিদ্ধান্ত সেটা কিন্তু আসলে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারবেন না, তবে কিন্তু যে নিয়মটা তিনি যেটা দিয়েছেন তিনি কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রথমে ডাইভ দিয়েছেন, এবং আমরা যদি একটু দেখি প্রথমে ডাইভ দিয়েছেন, এবং পারেদেসের পায়ে তার নিজে থেকে লাগিয়ে ডাইভটা দেওয়ার চেষ্টা দিয়েছেন, এবং কি এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু সুইজারল্যান্ডের যে কোচ তিনি কিন্তু কথা বলেছেন, এবং কি তাদের যে মিডফিল্ডার তারাও পোস্ট ম্যাচে কথা বলেছেন যে আসলে ভিআর নতুন নিয়ম আনছে, সেটা কিন্তু আসলে ফুটবলের সৌন্দর্যটাকে আসলে শেষ করছে, যদিও এটা ফিফার নিয়মের মধ্যে পড়ে এবং ভিআর এর নিয়মের মধ্যে পড়ে যে যখন একটা কার্ড পাবেন, আর্জেন্টিনার পক্ষে গেলে সৌন্দর্য নষ্ট হয়, কিংবা আর্জেন্টিনার বিপক্ষে গেলে তিনি এটাও ক্লিয়ার করে দিয়েছেন যে আসলে এটা নিয়ে তিনি বাড়তি কথা বলবেন না, তিনি শুধু দোষ দিয়েছেন রেফারি কিংবা ফিফার দোষ দিয়েছেন। তিনি আর্জেন্টাইন ফুটবলের যে সৌন্দর্য তিনি কিন্তু আর্জেন্টিনার ম্যাচ শেষে কিন্তু আর্জেন্টিনার ফুটবলের প্রশংসা করেছেন, যে শেষ মুহূর্তে যে আর্জেন্টিনা টুর্নামেন্টে যেভাবে আসলে কামব্যাক করে, যে স্পিডটা তাদের মধ্যে চলে আসে শেষ দিকে, আসলে সেটার প্রশংসা কিন্তু তিনি করে গিয়েছেন। রাইট, যারা আসলে মানে রয়েছেন মানে ব্রাজিল কিংবা পর্তুগালের সমর্থক, তাদের উদ্দেশ্যে আসলে বলার জন্য আসলে এই রেড কার্ডটার সামনে নিয়ে আসছি। রেড কার্ডটা আসলে কেউ ডিফাইন করতে পারবে না, কারণ আপনি যদি আপনার এই যে সুইজারল্যান্ডের যে এই হারটা, ব্রেল অ্যাম্বুলো কিন্তু নিজ হাতে কিন্তু সুইজারল্যান্ডকে ডুবিয়েছেন, সেটা কিন্তু আপনি আর্জেন্টাইন ফ্যান বা অ্যান্টি আর্জেন্টাইন ফ্যান হন বা কিংবা অন্য কিছু হন, আপনি কিন্তু এটা মানে আপনার আর্জেন্টিনার জয়ের বিপক্ষে কিন্তু এটা আসলে দাঁড় করাতে পারবেন না, কারণ টেকনিক্যাল বিষয়টা কিন্তু আসলে সুইজারল্যান্ডের বিপক্ষে আসলে রায়টা যাওয়ার কথা, এবং সেটাই গিয়েছে। মানে 42 মিনিটে বা 44 মিনিটের দিকে তিনি ফার্স্ট ইয়েলো কার্ড পান, তারপরে হচ্ছে যখন এটা মাথায় রাখা দরকার ছিল যে আমি অলরেডি বুকড, আমি যদি এখন একটা ডাইভ দিই, সেখানে আসলে প্রথমে যে পারদেসের যে কন্টাক্টটা, প্রথম ডাইভ দেওয়ার আগে কিন্তু কোনো কন্টাক্টই হয়নি, কিন্তু এখানে কোনো কন্টাক্ট হয়নি, সেকেন্ডে একটা কন্টাক্ট হয়, সেটা কিন্তু আসলে তার পায়ে এসে লেগে পারদেসের পায়ে লাগে, সেখানে আসলে এখানে তিনি আসলে স্বভাবতই কিন্তু আসলে যে ডাইভ দেওয়ার কারণে যে রুলসটা রয়েছে সেখানে হলুদ কার্ডটা পান, কিন্তু সুইজারল্যান্ডের যে কোচ রয়েছেন তার দাবি হচ্ছে যে আসলে ম্যাচটা কেন আসলে ভিআরে কেন ওভারটার্ন হয়ে এগেইনস্ট কেন আসলে সুইজারল্যান্ডের ইয়াতে গেল, আলোচনা করব। মানে তিনি নিজে থেকেই জিনিসটা করেছেন, এবং কি যে কারণেই তার দলকে ভুগতে হয়েছে, তিনি কান্না করেই মাঠ থেকে উঠেছেন। আলোচনা আরও করব, তার আগে একটা প্রতিবেদন দেখে আসছি ইংল্যান্ড ম্যাচ নিয়ে। রূপকথা লিখতে পারলো না আর্লিং হাল্যান্ড, ভাইকিংস রো বন্ধ করে ইংলিশদের সেমির টিকিট পাইয়ে দিলেন জুড বেলিংহাম। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে 2-1 গোলে জিতল ইংল্যান্ড, জোড়া গোল করে ম্যাচের নায়ক বেলিংহাম। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। 11 জুলাই এই তারিখে 2018-তে বিশ্বকাপ সেমিফাইনাল আর 21-এ ইউরো ফাইনালে হেরেছিল ইংল্যান্ড। তবে 2026-এ এসে সেই জুজু কাটল থ্রি লায়নদের। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে 8 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে থ্রি লায়ন্স। ব্রাজিলকে হারিয়ে উঠতে থাকা নরওয়ে দেখছিল প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্ন। মায়ামিতে শুরুতে কিছু বিচ্ছিন্ন আক্রমণ করে দু দল।
ইংল্যান্ড সুযোগ কাজে লাগাতে না পারলেও নরওয়ে ভুল করেনি। ৩৬ মিনিটে হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে যায় নরওয়ে। দৃষ্টিনন্দন গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেস শেলডেরুপ। যদিও এই গোল নিয়ে হতে পারে বিতর্ক। গোলের বিল্ড আপে হ্যারি কেনকে ফাউল করলেও সেটা এড়িয়ে যান রেফারি। পিছিয়ে গিয়েও দমে যায়নি ইংল্যান্ড, সমতা আনতেও নেয়নি বেশি সময়। প্রথমার্ধের যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে বেলিংহ্যামের গোলে সমতা আনে থ্রি লায়ন্স। বিরতির পর নরওয়ে চাপ সৃষ্টি করে। ননি মাদুয়েকে ও ডেকলান রাইসকে তুলে নেয় মাঝ মাঠের কর্তৃত্ব হারায় ইংল্যান্ড। ৫৫ মিনিটে আবারও লিড নেয় নরওয়ে। প্রথমবার জর্ডান পিকফোর্ড শট রুখে দিলেও রিবাউন্ডে হেগেম বল জালে পাঠান, কিন্তু নরওয়ের গোল বাতিল করা হয়। ডি বক্সের ভেতরে এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে হ্যালান্ড ফাউল করায় ভিএআরে বাতিল হয় সেই গোল। ৭৭ মিনিটে ইংল্যান্ডের গোল পোস্ট আবারও কেঁপে ওঠে। কর্নার থেকে পাওয়া বল ক্রিস্টোফার আয়ের হেড, বল গিয়ে লাগে ক্রসবারে। ৮৭ মিনিটে বুকায়ো সাকা বিপজ্জনকভাবে বল নিয়ে প্রতিপক্ষ ডিবক্সে গেলেও সে যাত্রায় রক্ষা পায় নরওয়ে। নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। থ্রি লায়নরা সমর্থকদের বেশি উৎকণ্ঠায় রাখেনি। অতিরিক্ত সময় শুরুতেই লিড নেয় থমাস টুখেলের দল। মর্গান রজার্সের দূরপাল্লার শট গোলরক্ষক ওরজান নাইলেন রুখে দিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। রিবাউন্ড থেকে গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। এর কিছু সময় পর পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু সেটা বাতিল হয় ভিএআরে। শেষ পর্যন্ত লিড ধরে রাখে ইংল্যান্ড। ২-১ গোলের জয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে থ্রি লায়ন্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দর্শক, আলোচনা করছিলাম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে। এবার কথা বলতে চাই ইংল্যান্ড ম্যাচ নিয়ে। ফাহিম, ইংল্যান্ড ম্যাচটা আসলে দেখলাম মোটামুটি সেমিফাইনাল তো আমাদের সামনেই চলে এসেছে। ফ্রান্স লড়বে স্পেনের বিপক্ষে। তারপরের সেমিফাইনাল যদি দেখি আমরা, খেলাটা আসলে রাত ১টায়। এখানে অনেকেই মানে হাই ভোল্টেজ ম্যাচ, ইউরোপিয়ান ফাইনাল বলা যেতে পারে, এবং হাই ভোল্টেজ একটা ম্যাচ আমরা দেখতে পাবো। কারণ স্পেন এবং ফ্রান্সের যে ম্যাচটা ইউরোতে আমরা দেখি বা নেশনস লিগ আমরা দেখেছি, দুই দলের ফুটবলাররা কিন্তু আসলে একই ক্লাবে খেলে, রাইভাল ক্লাবে খেলে থাকে দুজন। এই হাই ভোল্টেজ একটা ম্যাচ দেখতে পাচ্ছি। আরেকটা ম্যাচ হচ্ছে যে আপনার আর্জেন্টিনা, যারা আজকে কোয়ার্টার ফাইনাল থেকে যে দুইটা দল থ্রো করেছে, ইংল্যান্ড এবং কি আর্জেন্টিনা। আজকের ম্যাচটা আসলে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ড যেভাবে জিতেছে, কি মনে হয় আর্জেন্টিনা যেভাবে একেবারে হারতে হারতে জিতছে প্রতিটি ম্যাচে, ইংল্যান্ডের ম্যাচটাও যদিও মানে এক্সট্রা টাইমে গিয়েছে। আজকে যদি ইংল্যান্ড যে লাস্ট গ্রুপ পর্বে খেলার পরে যে নকআউট পর্বে যেভাবে আসলে খেলে এসেছে, আমরা দেখেছি মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেছে। তবে নরওয়ে কিন্তু একটা টাফ চ্যালেঞ্জ দিয়েছে তাদেরকে আজকে। প্রথমেই গোল খায়, পরে 2-1, পরে যদিও জুড বেলিংহাম গোলটা শোধ করে, কিন্তু আবার 2-1 হয়, কিন্তু ভিআরে বাতিল হয় আর্লিং হল্যান্ডের গোলটা। আর্লিং হল্যান্ডের ধাক্কার কারণে ভিআরে গোলটা বাতিল হয়। এরপরে কিন্তু আসলে জুড বেলিংহাম আজকের ম্যাচের না। জুড বেলিংহামের নিয়ে একটা ইন্টারেস্টিং একটা কথা বলি। আসলে তার ক্যারিয়ারে তিনি 12টি গোল করেছেন, 9টি কিন্তু বিগ স্টেজে, আর 6টি এইবার ওয়ার্ল্ড কাপে। দুর্দান্ত ছন্দে আছেন। তো সেক্ষেত্রে আসলে আর্জেন্টিনাকে তাকে অবশ্য চোখে চোখে রাখতে হবে, সেই সঙ্গে হ্যারি কেন তো আছেনই। আর ইংল্যান্ডের দুর্বলতার যে জায়গাটা আমি যদি বলি, সেখানে হচ্ছে যে ডিফেন্সে তারা যে কোনথাকে অবশ্যই মিস করবেন। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন, এবং কি আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি যে পিকফোর্ড কিন্তু আসলে ইংল্যান্ডের জন্য একটা মানে যে লং রেঞ্জের, আজকে যে আলভারেজের যে গোলটা দেখলাম আমরা আসলে একদম টপ কর্নারে, এই টপ কর্নারের গোলগুলা একদম মানে, বা আপনার স্লাইডে যে গোলগুলা, এগুলা কিন্তু আসলে পিকফোর্ড যেহেতু হাইটে একটু ছোট এবং কি তার উচ্চতায় কিন্তু তিনি আসলে নাগালে পাবেন না, সেখানে আসলে ইংল্যান্ড কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজে পড়ে যাবেন। কিন্তু আর অন্যদিকে আসলে এই ম্যাচটা কিন্তু পলিটিক্যালি একটা করে, দুই দেশের মধ্যে পলিটিক্যালি একটা রেশিও আছে, এমনকি 1986 এর সেই হ্যান্ড অফ গড, আবার ফকল্যান্ড দ্বীপ নিয়ে দুই দেশের মধ্যে আসলে ফকল্যান্ড ওয়ার একটা আলোচনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, সবকিছু আসলে আমরা শুরু থেকে দেখেছি। আসলে যখন মিশরের টিমটা যখন থ্রো করে আর্জেন্টিনা মিশর চ্যালেঞ্জটা, তখন থেকে কিন্তু ইংলিশ মিডিয়া আসলে আর্জেন্টিনা বা লিওনেল মেসির পেছনে লেগে গেছে। তারা আসলে তখন থেকে ধরে নিয়েছে যে তাদের অপোনেন্ট কিন্তু আসলে আর্জেন্টিনা, এবং কি আর্জেন্টিনাকে সামহাউ তারা ডিমোরালাইজ করবে, এবং কি তারা দেখছে যে আসলে ইংলিশ মিডিয়া যারা রয়েছেন, তারা কিন্তু আসলে ওইভাবে আসলে এগিয়ে যাচ্ছেন। তারা চাচ্ছেন যে আসলে ওয়ার্ল্ড কাপটা
যাতে আসলে ইংল্যান্ডের কাছে আসে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে চাই, আসলে স্টারমার যিনি রয়েছেন ইংল্যান্ডের ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি আসলে নরওয়ে ম্যাচের আগে একটা ফটোশুট করেছেন। নরওয়ের যে স্টোরে প্রধানমন্ত্রী রয়েছেন তাকে বলেছিলেন যে আসলে লেবার পার্টি যখন ক্ষমতা ছিল লাস্ট 1966 সালে তখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল। এবারও কিন্তু লেবার পার্টি ক্ষমতায়, এবারও ইংল্যান্ড আসলে ওয়ার্ল্ড কাপটা জিততে চলেছে। তবে তাদেরকে আসলে এখনো 2 ম্যাচ বাকি আছে। প্রথমে তো আর্জেন্টিনা চ্যালেঞ্জ, এরপরে আসলে ফ্রান্স এবং স্পেন ম্যাচ থেকে কারা আসে তারা অবশ্যই চ্যালেঞ্জ। 1966 লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন জিতেছে ইংল্যান্ড, তারপরে বা সাম্প্রতিক বা এই মানে 20 শতাব্দীতে যদি আমরা হিসেব করি, দেখি যে ইংল্যান্ড প্রতিটা মানে আসরেই কিন্তু কোয়ার্টার সেমিফাইনাল খেলে দুর্দান্ত টিম নিয়ে আসে। বলাই হচ্ছে যে আসলে ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত আছে তাদের। আসলে ইংল্যান্ড, আপনি যেটা আসলে বলছেন, ইংল্যান্ডকে সবাই বলে যে সেমিফাইনালের দল, সেখানে আসলে ইংল্যান্ড টেম্পারমেন্টটা কিভাবে ধরে রাখতে পারে সেটা আসলে সবচেয়ে বড় বিষয়। আর ইংল্যান্ডের সবচেয়ে এবার শক্তির যে জায়গাটা আসলে সেখানে হচ্ছে যে তাদের তারকা বহুল দলের সঙ্গে তাদের কিন্তু আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। আমরা যদি ডান ব্রানের কথা বলি, আজকে যিনি নেমেছেন তিনি আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং কি হ্যারি কেনও কিন্তু এক্সপিরিয়েন্স আমরা ধরতে পারেন। আপনার তার 2টা ওয়ার্ল্ড কাপ খেলা শেষ হয়ে গেছে, 3 নম্বর ওয়ার্ল্ড কাপ খেলছেন, সেখানে এক্সপিরিয়েন্সও আছে, অভিজ্ঞতাও রয়েছে। এবং কি বুকায়ো সাকারা আসলে খেলতে খেলতে এতটাই তারা আসলে অভিজ্ঞতা নিয়েছেন যে আসলে যে কোনো একজন, বুকায়ো সাকা থেকে শুরু করে হ্যারি কেন, জুড বেলিংহাম, বা নতুন সেন্সেশন আসলে বলা যেতে পারে অ্যান্টোনিও গর্ডন, রাশফোর্ডের বিপরীতে দলে জায়গা পেয়েছেন এবং প্রথম থেকে আসলে আজও তিনি আসলে অ্যাসিস্ট করেছেন ইংল্যান্ডের প্রতিটি ম্যাচে, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 তিনি অ্যাসিস্ট করেছেন। প্রতিটি ম্যাচে আসলে ঝলক দেখাচ্ছেন, যে কোনো একজনই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। আসলে একটা জায়গায় আমার কাছে মনে হয় যে প্রতিপক্ষের জন্য মানে মোটামুটি আর্জেন্টিনাকে নিয়ে ক্যালকুলেশন করাটা সহজ হয়ে যাচ্ছে, কারণ লিওনেল স্ক্যালোনি 2022 ওয়ার্ল্ড কাপটা যেই ধাঁচে খেলেছেন এখনো মনে হয় সেই ধাঁচের মধ্যে রয়েছেন এবং সেম ফুটবলারদেরকে নিয়ে ধাঁচে আছেন। এমনকি এই টিমটাকে আমি আসলে আর্জেন্টাইন সমর্থকরা বিষয়টা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু এই টিমটার মধ্যে যে স্পিরিটটা আসলে 2022-এ আমরা দেখেছি সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত মিসিং। যদিও আসলে সেই স্পিরিটটা লাস্ট এক্সট্রা টাইম কিংবা শেষ 10 মিনিট আমরা যখন ম্যাচ থেকে বের হয়ে যাচ্ছে তখন ওই স্পিরিটটা আসে। এবং কি আর্জেন্টিনার সবচেয়ে যে জায়গাটায় ভুগছে, আমাদের ম্যাচ রিপোর্টেও আমরা দেখেছি যে আসলে তাদের যে ফুলব্যাক পজিশনে কিন্তু আসলে আজকেও গোলটা খেয়েছে কিন্তু একদম আপনার রাইট উইং দিয়ে, তো লেফট উইং দিয়ে কিন্তু আসলে আজকে গোলটা খেয়েছে। সেখানে আসলে অপোনেন্ট জানে যে আপনার দুর্বলতা লেফট উইং এবং আপনি আসলে এটা সলভ করতে পারছেন না কারণ আপনার কাছে নাই। এই বিষয়গুলো নিয়ে স্ক্যালোনি ভাববেন। অসংখ্য ধন্যবাদ ফাহিম, সময় শেষ, আলোচনা আর দীর্ঘায়িত করতে পারছি না, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। বৈরী আবহাওয়ায় থামাতে পারেনি আর্জেন্টিনা দলের বাংলাদেশি সমর্থকদের জয় উল্লাস। বৃষ্টি মাথায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে প্রিয় দলকে সমর্থন জুগিয়েছেন ভক্তরা। লিওনেল মেসিরা যেমন অপ্রতিরোধ্য, তেমনি আর্জেন্টিনা দলের বাংলাদেশি সমর্থকরাও। এমন জয় উদযাপন তাই বলে দেয় উত্তর আমেরিকা বিশ্বকাপে কোনো দল আটকাতে পারছে না মেসি আলভারেজদের। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে যখন লড়ছিল আলবি সেলেস্তেরা সকালে বৃষ্টিতে, তখন নাকাল রাজধানীবাসী। তবে সেই বৃষ্টিও আটকে রাখতে পারেনি সমর্থকদের। সংখ্যায় কিছুটা কম হলেও ম্যাচ শুরুর আগেই বড় পর্দার ম্যাচ দেখতে বৃষ্টি মাথায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাজির হন ভক্তরা। বৈরী আবহাওয়ায় ম্যাচ দেখা নিয়েছিল অনিশ্চয়তা, তবে যে কোনো মূল্যেই মেসি মার্টিনেজদের খেলা দেখতে চাই তারা। আমরা সকাল 6টায় এই টিএসসি ময়দানে উপস্থিত হই একমাত্র আর্জেন্টিনার প্রতি ভালোবাসা। বৃষ্টি হোক ঝড় হোক, আর্জেন্টিনা মানে হচ্ছে ভাই আবেগের জায়গা। গ্রুপ পর্বে আধিপত্য দেখিয়ে পার করেছে আর্জেন্টিনা, নকআউটে সমর্থকদের স্নায়ু পরীক্ষা নিয়েছে। কোয়ার্টারে সুইসদের বিপক্ষে লিড নিয়েও জয় পেতে কাঠখড় পোড়াতে হয়েছে, তবুও সেমির টিকিট পাওয়ায় স্বস্তি সমর্থকদের কণ্ঠে। মানে আমরা 3 স্টার এবং 3টা গোল দিয়ে একটা ফ্লো তৈরি করেছি এবং এই ফ্লোটা আমাদের মধ্যে রাখতে পেরেছি, এটা আমাদের আসলে মানে খুশির বিষয়। যে আর্জেন্টিনার সবাই একজন মেসি, এটাই বুঝতে হবে। আমরা মেসি অবসরে গেলে ইনশাল্লাহ মেসি আবার বের হবে আমাদের। যত যাই হোক এই দলটা নিরাশ করবে না, জিত জয় নিয়েই ফিরবে। কোয়ার্টারে বাধা পেরিয়ে আসা আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। ফাইনালের পথে থ্রি লায়ন্সদের বাধা টপকানোর কঠিন চ্যালেঞ্জ মনে করছে না মেসি ভক্তরা। তাদের চোখ টানা দ্বিতীয় শিরোপাই। আমাদের কাছে কোনো দলই কঠিন না, সব দলই সহজ। প্রত্যেক ম্যাচে যেহেতু 3টা করে দিচ্ছি, ইনশাল্লাহ ইংল্যান্ডকেও 3টাই দিব। ফার্স্ট উইকে খারাপ হচ্ছে, লাস্ট উইকে আমরা প্রত্যেকটা ম্যাচ আমরা লাস্টে আমরা গোল দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের জয় এবার ইনশাল্লাহ হবে, আমরা বিশ্বকাপ নিবই আর্জেন্টিনা। প্রত্যেকবারই খেলা একটা কম্পিটিশন আছে, লাস্টে যে গোল দিচ্ছে, তবে আমরা হতাশ না, আমরা এবারও ফাইনাল খেলবো ইনশাল্লাহ। মেসি গোল না পেলেও জয় এসেছে আর্জেন্টিনার, তাতেই উচ্ছ্বসিত সমর্থকরা। থামতে চান শিরোপা জয় দিয়ে।
জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি মাথায় নিয়েই প্রিয় দলের খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্তে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। খেলার শুরু থেকে উৎকণ্ঠা থাকলেও সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারাতেই উল্লাসে ফেটে পড়েন তারা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক লড়াই শেষে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রিয় দলের জয়ের আনন্দে উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা। মুন্সিগঞ্জে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ জুড়ে গোছানো ফুটবল খেলতে না পারলেও শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার প্রত্যাশা ভক্তদের। ময়মনসিংহে বৃষ্টি উপেক্ষা করে নগরীর টাউন হল প্রাঙ্গণে বড় পর্দার সামনে জড়ো হন সমর্থকরা। ম্যাচের ১১৩ মিনিট উৎকণ্ঠায় ছিলেন সবাই। তবে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারাতেই মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। উচ্ছ্বাস, করতালি আর আর্জেন্টিনা মেসির জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আমাদের বস কখন আমাদের নিরাশ করে না, আমরা জানো আমরা জিতবো। আর্জেন্টিনা মানে অসাধারণ, অপ্রতিরোধ্য। আমরা জানতাম আমরা জিতবো। মেসি ম্যাজিক। রংপুরের টাউন হল চত্বরে এলজিডি স্ক্রিনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। রাজশাহীতেও কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিয় দলের জার্সি গায়ে হাজির হন হাজারো তরুণ তরুণী। জয়ের ধারা অব্যাহত রেখে এবারও প্রিয় দল বিশ্বকাপ জিতবে প্রত্যাশা ভক্ত সমর্থকদের। এটা আমাদের 2022 বিশ্বকাপ থেকে আমাদের অভিজ্ঞতা আছে। অস্থির লাগছে, অস্থির, মানে কি বলবো। ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলবো আর মেসির হাইয়েস্ট গোলদাতা হবে মেসি। বরিশালের বেলস পার্ক মাঠে বড় পর্দায় খেলা দেখতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। আর্জেন্টিনা মাঠে নামলেই দুবাইয়ের অলিগলি, ক্যাফে, রেস্তোরাঁ ভরে ওঠে আকাশি সাদা জার্সিতে। আর্জেন্টিনার দারুণ জয় উদযাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরাও। শিবলি আল সাদিকের রিপোর্ট। ভিসা, কর্মব্যস্ততা কিংবা নানামুখী বাস্তব জীবনের চ্যালেঞ্জ সবকিছুই যেন কিছুক্ষণের জন্য ভুলে গেলেন প্রবাসী বাংলাদেশিরা। আর্জেন্টিনার খেলা শুরু হতেই তাদের চোখ আটকে থাকে টেলিভিশনের পর্দায়। প্রতিপক্ষদের নাম না জানলেও মেসি, আলভারেজ, এনজু ফার্নান্ডেজ, ম্যাক এলিস্টার কিংবা এমিলিয়ানো মার্তিনেজ সহ আর্জেন্টিনার প্রায় প্রতিটি তারকার নামেই তাদের মুখে মুখে। প্রতিটি ম্যাচে উদ্বেগ, উত্তেজনা আর আবেগের দোলাচলে কাটে তাদের সময়। মেসি অ্যাসিস্টও করছে, ভাগ্য আজকে হয়তো মানে সহায় ছিল না, হয়তো এই জন্য হয় নাই, বাট আমরা মেসির খেলা এখন উপভোগ করতেছি। আজকের খেলাটা আসলে ডিফিকাল্ট ছিল, বাট ভালো লাগছে। আর বিশ্বাস ছিল যে আর্জেন্টিনাই জিতবে, আর আগামীতে ইনশাআল্লাহ আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে বাড়িতে ফিরবে। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পর আনন্দে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা। বিজয়ের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে দুবাইয়ের বিভিন্ন এলাকা। প্রবাসী বাংলাদেশিরা উল্লাস করেন সুইজারল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে। একই সঙ্গে তাদের আলোচনার কেন্দ্রে সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ড লড়াই। মেসি মানে ফুটবলের নতুন কিছু, মেসি মানে রেকর্ড। আজকে মেসির দিয়ে একটা গোল দিতে পারলাম না, এটা আমাদের জন্য একটা দুঃখজনক। সবাই বলছে যে মেসি শুধু গোল দেয়, অন্য প্লেয়াররা দিতে পারে না, কিন্তু আজকে দেখিয়ে দিল সবাই আজকে অন্য প্লেয়াররা। তবে একটি আক্ষেপ থেকেই গেছে সমর্থকদের মনে। এই ম্যাচে গোলের দেখা পায়নি লিওনেল মেসি। তাদের প্রত্যাশা আগামী ম্যাচগুলোতে গোল করে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে থাকবেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের সোনালী ট্রফিটিও যেন আবার আর্জেন্টিনার হাতেই ওঠে। সেই স্বপ্ন আর প্রার্থনা নিয়েই এখন ফাইনালের পথ চলার অপেক্ষায় সংযুক্ত আরব আমিরাতের আর্জেন্টিনা সমর্থকরা। স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফ্রান্স ফুটবল দল। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে এবং চুয়ামেনি। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নিজের অষ্টম গোলটি করেই মাঠ ছেড়েছিলেন। ফরাসি সমর্থকদের মনে তখন থেকেই ছিল হাজারো শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে ডালাসের অনুশীলনে চনমনে লোকে ধরা দিলেন কিলিয়ান এমবাপ্পে। উসমান দেমবেলে আর দেজিয়ে দুয়েদের সঙ্গে স্বাভাবিকভাবেই দৌড়াতে দেখা গেল ফরাসি অধিনায়ককে।
মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে এমবাপের এই চনমনে উপস্থিতি দিদিয়ের দেশমের টেন্টে সবচেয়ে বড় স্বস্তির খবর। তবে স্বস্তির মাঝেই ফরাসি শিবিরে হানা দিয়েছে নতুন দুশ্চিন্তা। শনিবারের অনুশীলনে দেখা মেলেনি রক্ষণভাগের দুই অতন্দ্র প্রহরী উইলিয়াম সালিবা এবং দায়ো উপামেকানোর। টুর্নামেন্ট জুড়েই পিঠের চোটে ভুগছেন আর্সেনাল ডিফেন্ডার সালিবা। অন্যদিকে বায়ার্ন মিউনিখের হয়ে ব্যস্ত মৌসুম পার করে আসা উপামেকানোর মাঠের অনুশীলনে না থেকে ইনডোরে কাটিয়েছেন পুরোটা সময়। টুর্নামেন্টে এ পর্যন্ত 2 গোল হজম করা ফ্রান্সের ব্যাকলাইনের মূল ভরসা এই দুজন। যদিও টিম ম্যানেজমেন্টের দাবি কোনো ইনজুরি নয়, সতর্কতা হিসেবে বিশ্রামে রাখা হয়েছে তাদের। সেমিফাইনালে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। রক্ষণ নিয়ে দোলাচল থাকলেও মাঝমাঠে আশার আলো দেখাচ্ছেন চুয়ামেনি। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে শনিবার কোনো অস্বস্তি ছাড়াই স্বাভাবিক অনুশীলন করতে দেখা গেছে। স্পেনের মাঝমাঠের দখল নিতে চুয়ামেনির শতভাগ ফিট থাকাটা দেশমের পরিকল্পনার বড় একটা অংশ। 1998 আর 2018 সালের বিশ্বজয়ীদের সামনে এবার ফাইনালের টিকিট কাটার মিশন। তবে প্রতিপক্ষ যখন স্পেন, তখন লড়াইটা কেবল ফাইনালের নয়, প্রতিশোধেরও। 2024 ইউরো চ্যাম্পিয়নশিপ আর 2025 সালের নেশনস লিগের টানা 2 সেমিফাইনালে স্প্যানিশদের কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল ব্লুজদের। এবার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার মোক্ষম সুযোগ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিশ্বকাপে মিশরের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় পুরো দলকে সংবর্ধনা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। রাষ্ট্রপ্রধান জানান, খেলোয়াড়রা গর্বিত করেছে পুরো জাতিকে। আর ক্যাপ্টেন সালাহ বলেন, এবারের আসরে পুনর্জন্ম হয়েছে মিশরীয় ফুটবলের। 69 মিনিট ফুটবল জাদুকর মেসি, মার্টিনেজ, আলভারেসের সামনে প্রাচীর হয়ে বিশ্বকে থমকে দেয়া মোস্তফা শোবেইর ফুটবলের দেশ থেকে সোজা প্রেসিডেন্ট প্যালেসে। শুধু গোলরক্ষক নয়, মোহাম্মদ সালাহ, ইয়াসের ইব্রাহিম, মোস্তফা জিকো, কোচ হোসেম হাসান সহ বিশ্বকাপে মিশরের পুরো দলকে রাজকীয় সংবর্ধনা দিতে ডেকে নিয়েছে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এমন অসাধারণ সাফল্যের পুরস্কার বকেয়া রাখতে চান না প্রেসিডেন্ট। এবারের বিশ্বকাপটা মিশরের জাদুঘরে সংরক্ষিত হাজার বছরের সংস্কৃতির মতো মিশরীয়দের মনেও অবশ্যই গেঁথে থাকবে বছরকে বছর। স্মরণকালের সেরা পারফরমেন্সের জন্য দলের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সালাহ নিজেও। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের বিতর্ক নিয়েও বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে ছাড় দেয়া হবে না। টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের গভীরভাবে সমর্থনের জন্য অধিনায়ক হিসেবে দলের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই প্রেসিডেন্টকে। তার কাছ থেকে পাওয়া এমন সংবর্ধনা খেলোয়াড়দের জন্য অনেক বড় সম্মানের। আমি বলতে চাই, আন্তর্জাতিক ফুটবলে এটা মিশর ফুটবলের পুনর্জন্ম ছিল। ভবিষ্যতে আমাদের অধিকার ম্যাচে ক্ষুণ্ণ হতে দেব না। আমরা আমাদের অর্জনে সন্তুষ্ট। মিশরকে বিশ্বের নতুন পরিচয় এনে দেয়া দলটাকে সামনে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রেসিডেন্ট। 92 বছরে বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়, প্রথমবার নকআউট পর্বে খেলা, আবার সেই প্রথম নকআউট পর্বেই জয়। আর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা সে যেন কাতার বিশ্বকাপের ফাইনালের থ্রিলারকেও হার মানায়। প্রেসিডেন্ট জানান, বিশ্ব মাতানো মিশরের খেলা উপভোগ করেছে পৃথিবীর সবাই। মিশর যা খেলেছে তা সত্যিই অবিশ্বাস্য। আমরা খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ দিতে চাই। খেলোয়াড়রা আমাদের গর্বিত করেছে, বিশ্ববাসীর সামনে নতুন এক পরিচয় এনে দিয়েছে। আমরা দেশবাসী আনন্দিত এই অর্জনে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই, ওরা নিরাপদে দেশে ফিরেছে। এবারের বিশ্বকাপের বিউটি অফ ফুটবল বলা যেতে পারে মিশরকে। আর্জেন্টিনার বিপক্ষে পুরো দলের অসাধারণ ফুটবল দক্ষতার পর ম্যাচ হেরে গেলেও দলটি জিতেছে কোটি ফুটবল ভক্তের হৃদয়। দেশে ফেরার পর জনগণ যেন এক প্রকার অমোঘ ভালোবাসায় ঘিরে রাখে ফুটবলারদের। ছাদ খোলা বাস থেকে সালাহদের দেখতে রাস্তায় ভিড় করে হাজার হাজার ফুটবল সমর্থকরা। তাদের আশা, আর্জেন্টিনাকে হারাতে না পারার আক্ষেপ ঘোচাবে পরবর্তী বিশ্বকাপে। মিশর ফিরে আসবে আরও দ্বিগুণ শক্তিতে। এবারের বিশ্বকাপে মাঠে এবং মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে সমান তালে আলোচনায় ছিল মিশর। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বিশ্বকাপ উন্মাদনার মাঝে কানাডিয়ান হাই কমিশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হয়েছে ফুটবল ফর অল টুর্নামেন্ট, যেখানে অংশ নেয় ঢাকার বিভিন্ন স্কুলের খুদে ফুটবলাররা। বিশ্বকাপ উন্মাদনার মাঝে ঢাকার বিভিন্ন স্কুলে পড়া খুদে ফুটবলারদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন করেছে কানাডিয়ান হাই কমিশন। যে আয়োজনে অংশীদার ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও মিক্সড মার্শাল আর্ট প্রতিষ্ঠান খাট।
ঢাকার করাইল বস্তি থেকে শুরু করে নামি দামি সব স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়, যার মূল প্রতিপাদ্য ছিল সবার জন্য খেলাধুলা নিশ্চিত করা। আমি জানি বাংলাদেশ ফুটবলে কানাডা বাংলাদেশ দ্বৈত নাগরিকত্বধারী কয়েকজন খেলোয়াড় রয়েছে, যা দুই দেশের বন্ধনকে আরো দৃঢ় করছে। এই উৎসবে বাংলাদেশের নারী জাতীয় দলের খেলোয়াড়রাই বিভিন্ন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি তরুণদের অনুপ্রাণিত করার একটি দারুণ উদ্যোগ। ফুটবলটা যেরকম একটা আন্তর্জাতিক খেলা, আন্তর্জাতিক ভাবেই কিন্তু আমাদেরকে বাংলাদেশে এই সাপোর্টটা আনতে হবে। প্রতিযোগিতায় অংশ নেয় ভিন্ন 6টি দল, আর এই দলগুলোর কোচের ভূমিকায় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। জাতীয় তারকাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত খুদে ফুটবলাররা। যেহেতু আমরা মাঠে খেলি, তো তাদেরকে খেলা শেখানোর একটা সুযোগ আসছে, তো চেষ্টা করেছি যে তারা যেন এই খেলাটাকে এনজয় করে। ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা কোচিং ভাবে অনেক কিছু শেখাচ্ছি, আসলে খুব ভালো লাগছে। আসলে নতুন করে অনেক কিছু শিখছি। এটা অত্যন্ত মোটিভেটিং এবং আমি আশা করি এটা দেখে অন্যরাও মোটিভেটেড ফিল করবে। শুধু সম্পর্ক দৃঢ় নয়, এমন আয়োজনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখতে চায় ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাই কমিশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গুড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 হারালো মেসিরা চোখ ধাঁধানো গোলে ম্যাচ সেরা আলভারেজ। প্রত্যেকবার হার্ট অ্যাটাকের ফিলিংস পাইলেও আমরা জিতে যাবো, এটা আমরা জানি। আমরা সকাল 5টার সময় উঠে বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে খেলা দেখতে আসছি। আমাদের আশা ছিল যে মেসির একটা গোল থাকবে এই ম্যাচে। আর্জেন্টিনার খেলায় ওয়ার্ল্ড কাপে আমাদেরকে আসলে সন্তুষ্ট দিতে পারতেছে না, যেটা আমরা 22 সালে দেখতে পাইছি। এবং টেমসের তীরে ডুবলো ভাইকিংস তরী, কোয়ার্টারে নরওয়েকে কাঁদালো ইংল্যান্ড। প্রথমবারের মতো সেমির মঞ্চে লড়বে র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযোগ্য সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দার পর দুপুরের সময় নিয়ে। সঙ্গে থাকবেন শবনব নিবিড়। শিমুল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।